হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের সেই প্রতীক্ষিত ক্লাসটা গ্রামার ক্লাস, যেখানে আমরা বলেছিলাম প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি, এবং এই 2টা ক্লাসই আমাদের মাস্টার ক্লাস। একটা ক্লাস হয় আমাদের স্পোকেনের উপরে এবং আরেকটা ক্লাস হচ্ছে গ্রামারের উপরে। আজকে আমরা এমন একটা টপিক চুজ করেছি যে টপিকটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করতে গিয়ে ভেজালে পড়ে এবং দেখা যায় যে যখন ব্যবহার করছে তখন একটু কনফিউজড হয়ে যাচ্ছে। সো দ্য টপিক ইজ প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু একটা অ্যানাউন্সমেন্ট, হুইচ ইজ দ্যাট আজকের ক্লাসটা যদি আপনি শেয়ার করে দেন, একবার শেয়ার করে দিলে কিন্তু আপনার আজকের ক্লাসের যেই পিডিএফটা আছে, আমাদের প্রিমিয়াম যে শিটটা আছে, সেই প্রিমিয়াম শিটটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো একটু কষ্ট করে যারা যারা আছেন, একটু দেখছেন, একটু কষ্ট করে আমাকে জানান যে আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আই হোপ সো। হ্যাঁ, সো মোটামুটি আমার সাউন্ড থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ঠিক আছে। গ্রেট। যারা দেখছেন একটু সবাই দ্রুত শেয়ার করে দিব আমাদের লাইভটা, সবাই একবার করে শেয়ার করে দিব। বিকজ ক্লাস যদি শেয়ার করেন, এখানে একটা কাজ করতে হবে, একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ক্লাসটা তো প্রথমে শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার করার পর সেটার একটা স্ক্রিনশট, ঠিক আছে, সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ঠিক আছে? ক্লাসটা শেয়ার করার পর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের পেজে যখন ইনবক্স করবেন, পেজে ইনবক্স করলেই কিন্তু আপনাকে আমাদের আজকের ক্লাসের যে প্রিমিয়াম শিটটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। এবং এই প্রিমিয়াম শিটটা বিসিএস পর্যন্ত যত প্রিপোজিশন দরকার সব কিছুই এক শিটের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমার সাথে যুক্ত হয়েছে মোটামুটি 129-30 জন মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোশাররফ হোসেন সব ঠিক আছে? গ্রেট। ওকে, গ্রেট। ঠিক আছে, একটু দ্রুত আমরা লাইভটা শেয়ার করে দিব সবাই। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাসটা শুরু করছি। দেখেন, কিছু কনফিউশন আপনাদের রয়ে গেছে যে কোন সময়ের আগে কোন প্রিপোজিশন ব্যবহার করব। আমাদের ডের আগে, রবিবারের আগে অন ব্যবহার করব নাকি ইন ব্যবহার করব? বাসে ওঠার সময় আমরা অন ব্যবহার করব নাকি ইন ব্যবহার করব? আমি বাসের মধ্যে ট্রাভেল করি, অন নাকি ইন? তারপরে সময়ের মধ্যে যাব, সময়ের আগে যাব, সময়ের পরে যাব, একদম ঠিক সময়ে যাব, এগুলোর আগে পিছিয়ে কিছু প্রিপোজিশন আমাদের ব্যবহার আছে যেগুলো আমরা অলওয়েজ ভেজালে পড়ি। পাশাপাশি স্থানগত প্রিপোজিশন আছে, উপরে নিচে, আরেকটু উপরে, ডানে বামে, ভিতরে, বাইরে থেকে ভিতরে যাওয়া, ভিতর থেকে বাইরে আসা, এই যে সব কিছু নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুভ ভাই আছেন আমাদের সাথে, আয়ুব আলী আছেন, জাহাঙ্গীর আলম ভাই আছেন। যারা দেখছেন সবাই একবার লাইভটা শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করবো। আমরা এখন 10টা 2 বাজে, ঠিক 1 মিনিট পরে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। এবং পুরো ক্লাসটা কিন্তু থাকতে হবে, নইলে কিন্তু আজকের ক্লাসের মজাটা আপনি পাবেন না, আজকের ক্লাস থেকে খুব ভালো কিছু পাবেন না। পুরো ক্লাসটা থাকতে হবে। আমি 1 ঘন্টা ধরে ক্লাস নেব এবং এই 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব পুরো প্রিপোজিশনটাকে র্যাপ আপ করে আপনার মাথার মধ্যে গুলিয়ে ঢুকিয়ে দেয়া, যাতে আপনি অন্য কাউকে নিজে বোঝাতে পারেন এবং সারা জিন্দেগিতে যাতে প্রিপোজিশন আপনার পড়া না লাগে। থ্যাংক ইউ সো মাচ। রিফাত ভাই অনেক ধন্যবাদ, রেজওয়ান ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা, হেলাল মিয়া ভাই বলেছেন কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান। যারা যারা দেখছেন সবাই একবার করে আমরা শেয়ার করে দিই। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা, হুইচ ইজ প্রিপোজিশন। তো প্রিপোজিশন এর সবচেয়ে কমন যে প্রবলেমটা আমরা সেটা দিয়ে শুরু করি, হুইচ ইজ টাইম প্রিপোজিশন। কোন সময়ের আগে কোন প্রিপোজিশন বসবে, এবং তারপরে আমরা একটা চিত্র দিয়ে প্রায় 15 থেকে 20টা প্রিপোজিশন দেখব। একটা চিত্র মনে রাখলে ওই 15 থেকে 20টা প্রিপোজিশনের ব্যবহার একদম পুরো পানি হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। দেখেন, প্রথম কথা, যেমন আমরা বলছি যে, আমি বাক্যগুলো একটু লেখার চেষ্টা করি। দেখেন, হি ওয়াজ born ড্যাশ সানডে। হি ওয়াজ born ড্যাশ সানডে। কথা হলো এখানে কোন ধরনের প্রিপোজিশন বসবে। আমি এই কোয়েশ্চেনটা কেন লিখে দিচ্ছি, কারণ আপনি এগুলো নিজে নিজে সলভ করতে পারবেন। আমি একটা জিনিস বোঝানোর পর জাস্ট 30 সেকেন্ডের একটা জিনিস বোঝাবো, এগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন, খেয়াল করে দেখেন। তারপর আরেকটা বাক্য যদি দিই আমি, যে they will come dash January। ঠিক আছে? খেয়াল করে দেখেন, তাহলে একটাতে আমি দিনের নাম বললাম, একটাতে আমি মাসের নাম বললাম। ঠিক আছে? তারপর আপনি বললেন যে I went there, আমি সেখানে গিয়েছি, I went there dash 21st February।
ঠিক আছে, 21 ফেব্রুয়ারি। এই যে 3টা বাক্য আছে, খুবই ভালো কথা। তারপর আপনি যদি বলেন আরেকটা বাক্য যদি বলি যে আই ট্রাভেল ড্যাশ সামার। ঠিক আছে, দেখেন একটা ঋতুর নাম দিলাম আমরা, তাহলে দেখেন এগুলোর কোনটার আগে কোন প্রিপোজিশন বসবে আজকে ক্লাস থেকে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকটা বাক্য আমি লিখি, দেখেন আমরা বাক্য অনেক সময় লিখি না যে মাই ফাদার বা she was married dash 2024। ধরলাম কারো 24 সালে বিয়ে হয়েছে, তার আগে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? ভালো করে দেখেন কয়টা প্রিপোজিশন দেখলাম আমরা। এটা 1 নাম্বার, তাই না, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 5 ধরনের প্রিপোজিশন আপনি 30 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমার দিকে খেয়াল করে দেখেন, মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। যারা শেয়ার করছেন আমাদের আজকের ক্লাসে প্রিমিয়াম নোটটা তারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, তাহলে কোনো সমস্যা নাই তো না? আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি সব কিছু। ওয়াচিং ফ্রম সিঙ্গাপুর, বাহ। ওকে, তাহলে আমরা এটা একটু সাইড করে রাখি, আমরা একটু এক সাইড করে রাখি, একটু দেখি আসলে এই জায়গাগুলোতে কেন, কি কারণে, কি ব্যবহার করা হয়। মাথায় রাখবেন একটা জিনিস, একটু মনে রাখবেন যে দিন তারিখে, দেখেন দিন তারিখে, দিন তারিখে অন, দিন তারিখে অন, বছর মাসে ঋতুতে ইন। তাহলে কি বললাম আমি, কয়টা জিনিস বললাম দেখেন, দিন তারিখে অন, বছর মাস ঋতুতে হচ্ছে ইন, আর যদি নির্দিষ্ট টাইম থাকে, ফিক্সড টাইম, ঠিক আছে, যদি ফিক্সড টাইম থাকে, এই ফিক্সড টাইমের আগে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাট। তাহলে কয়টা প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখছি এখানে? তিনটা, তিন ব্যাপারে। দিন এবং তারিখ থাকলে তার আগে অন ব্যবহার করব। বছর মাস বা ঋতুর যে কোনো একটা নাম থাকলে, বছরের নাম একটু খেয়াল করে দেখবো আমরা, সেক্ষেত্রে আমরা কি করব? ইন ব্যবহার করবো স্যাররা। এবং ফিক্সড টাইম, যে কোনো একটা টাইম যদি নির্দিষ্ট হয় তার আগে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা আমাদের সিক্রেট গ্রুপ থেকে কারা কারা আছেন, ক্লাস দেখছেন একটু বলেন তো। I need a English podcast partner. ওকে, কলকাতা থেকে অসীম আকরাম ভাই দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে উত্তর দিয়ে ফেলেছেন, একটু ট্রাই করে দেখেন তো। এবার আপনারা একটু অ্যান্সার করেন, দ্রুত কমেন্টে আমাকে অ্যান্সার করে জানাবেন যে এই 1 নম্বরে কি অ্যান্সার হবে বলেন তো। 1 নম্বরে হি ওয়াজ বর্ন ড্যাশ সানডে। আচ্ছা বলেন তো, সানডে কি একটা দিন না? এটা একটা দিনের নাম না স্যার? আচ্ছা দিনের নাম হলে কি দেখেছি আমরা? দিনের নাম হলে অন বসে। তাহলে হি ওয়াজ বর্ন অন সানডে হবে। হি ওয়াজ বর্ন অন সানডে, তার জন্ম হয়েছে রবিবার। তার জন্ম হয়েছে কি বারে? রবিবারে। তাহলে দিন বোঝাতে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তাহলে যে কোনো বাক্যের মধ্যে যদি দিন কথাটা থাকে, সানডে, মানডে, অর্থাৎ যে কোনো একটা দিনের নাম, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে, যে কোনো একটা নাম থাকলেই তার আগে আমরা অন বসিয়ে দিব। খুব সিম্পল। আচ্ছা তারিখ, যে কোনো তারিখ থাকলে, দেখেন তো এখানে তারিখ আছে কোথাও? এই যে এখানে তারিখ আছে, দেখেন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, এটা তারিখ না? তারিখের আগে আমাদের কি ব্যবহার করতে হবে? অন ব্যবহার করতে হবে। তাহলে এখানেও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে কি? অন। তাহলে আমরা দেখলাম দিন এবং তারিখে হচ্ছে অন। এবার আমরা পরবর্তী নিয়মটাতে যাব। এই যে 2 নম্বর নিয়মে দেখেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং 3 নাম্বার। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কি? বছর, মাস এবং ঋতু, এই 3টা নামের আগে বছর কোনটা বলেন তো? এখানে বছর আছে 2024। তাহলে 2024 এর আগে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তাহলে বলবো কি? she was married in 2024. she was married in 2024. সাউন্ড ক্লিয়ার না? ওকে, সরি, আমার মনে হয় কানেকশনটা আবার দিতে হবে। এখন বলেন তো ঠিকঠাক আছে কিনা? এখন বলেন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেট গ্রেট গ্রেট, আই গেস ঠিকঠাক আছে। এখন বলেন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গ্রেট গ্রেট,
ওকে, এখন ঠিক আছে। আমার একটা ফোন আসছিল তো এই কারণে সম্ভবত এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন, আমরা পরবর্তী কি দেখছি, মাস, তাই না? এই যে মাস, এখানে মাসের নাম কোথায় আছে দেখেন তো, আপনারা বের করেন। এই যে আপনারা নিজেরাই বলেন যে 2 নম্বরের অ্যান্সার কি হবে, 2 নম্বরের অ্যান্সার কি হবে বলেন, একটু বলেন 2 নম্বরের অ্যান্সার কি হবে বলেন দ্রুত। জি আছে, ওকে, থ্যাংক ইউ। সুমন ভাই ভালোবাসা নেবেন। সাউন্ড শোনা যায় স্যার, শোনা যাচ্ছে না কিছু, এখন ঠিক আছে তো? অল গুড, ওকে। পিডিএফটা আমাদের পেজে মেসেজ করতে হবে, আমাদের পেজে মেসেজ করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? বলেন বলেন বলেন, দ্রুত বলেন। এই যে 2 নম্বরের অ্যান্সার কি হবে, দে উইল কাম ড্যাশ জানুয়ারি, দে উইল কাম ড্যাশ জানুয়ারি। আমি সবার কাছে কমেন্ট চাই, সবার কাছে কমেন্ট চাই, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, দ্রুত কমেন্ট করে জানান, দে উইল কাম ড্যাশ জানুয়ারি। এইটার কি হবে অ্যান্সার? ঠিক আছে ভাই, শেয়ার করেছি, স্ক্রিনশট কোথায় পাঠাবো? আচ্ছা মাহমুদ ভাই, স্ক্রিনশটটা এখন রাখেন, আমাদের পেজে মেসেজ করলেই হবে, আমাদের পেজে মেসেজ করে দিলে আপনাকে ওখান থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইন হবে, ইন হবে, সবাই বিভিন্ন বলছে। হ্যাঁ, সমস্যা করছে এটা, একটু দাঁড়ান তো। ওকে, সো আই হোপ এখন ঠিক আছে। আমি সরি, আমার বারবার ফোন আসছে ফোনে, এবং ফোন আসার ফলে অনেকেই সাউন্ডটা আসলে শুনতে পাচ্ছে না, অনেকে সাউন্ড প্রবলেম করছে। এখন ঠিক আছে আই গেস, এখন ঠিক আছে, আশা করছি ভালো আছেন, আশা করছি ভালো আছেন। ওকে, প্রতীক্ষিত ক্লাসটা গ্রামার ক্লাস এখন ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন ঠিক আছে তাই না? আমার ফোনে ফোন আসছে বারবার, এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা পরেরটা দেখেন, পরেরটা এই 4 নাম্বার আনসার কি হবে, দ্রুত বলে ফেলেন। আই ট্রাভেল ড্যাশ সামার, এই সামারটা কিসের নাম? একটা ঋতুর নাম না স্যার? এই সামার কিসের নাম বলেন, একটা ঋতুর নাম। এই সামারটা কিসের নাম? একটা ঋতুর নাম, একটু দ্রুত বলে ফেলেন তো, এটা আনসার কি হবে? আই ট্রাভেল ড্যাশ সামার, এটার আনসার কি হবে দ্রুত বলেন। আচ্ছা 4 নম্বরের আনসার ইন হবে বলেছেন, প্রিয়তম চাকমা বলেছেন 4 নম্বর অ্যান্সার ইন হবে। তাহলে দেখেন ঋতুর নামের আগে আমরা কি ব্যবহার করেছি, ইন ব্যবহার করেছি না? এই কারণে আমরা বলবো আই ট্রাভেল ইন সামার, অর্থাৎ আমি গ্রীষ্মকালে ভ্রমণ করি। আই নিড ইংলিশ পার্টনার অনলি গার্ল ইন বক্স। রবি ভাই মাথায় টুপি দিয়ে ভণ্ডামি করেন না। হ্যাঁ ম্যাম ক্লাস দিবে, ম্যামের ক্লাস হবে আমাদের রবিবার। আচ্ছা এটুকু বুঝলেন কিনা দেখেন, আরেকটা বাকি আছে যে জানুয়ারি, এটা কি ব্যবহার করবো আমরা? মাসের আগে ইন ব্যবহার করব, এই যে দেখেন ইন। তাহলে দেখেন এখন শুধুমাত্র এই একটা জিনিস জানলে আপনি সবগুলোর অ্যান্সার সুন্দর করে পেরে যাবেন, তাই না? এটা বুঝলাম আমরা, কোনো সমস্যা আছে এটুকুতে? আচ্ছা, যারা এখন পর্যন্ত শেয়ার করেনি, প্রায় 300-র মতো মানুষ আমার সাথে যুক্ত আছে, একটু দ্রুত শেয়ার করে দেন তো। এই শেয়ার করলেই কিন্তু একটা গিফট আছে আপনাদের জন্য, শেয়ার করলেই গিফট। গিফটটা কি বলেন তো? গিফটটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রিমিয়াম নোট। শেয়ার করলে কি পাবেন? একটা গিফট পাবেন। কি পাবেন গিফট? আমাদের আজকের ক্লাসে প্রিমিয়াম নোটটা পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লিয়ার, বুঝলাম। এবার আমরা চলে যাই প্রিপোজিশনের মেইন ব্যবহারে। দেখেন এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে দ্য এগ থিওরি, ঠিক আছে? দ্য এগ থিওরি বলি, কেন বলি আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। দেখেন কেন আমরা এটাকে দ্য এগ থিওরি বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে একটা ডিম নিচ্ছি, দেখেন এটা একটা ডিম, তাই না? এটা কি? এটা একটা ডিম, তাই না? খেয়াল করে দেখেন, এই যে ডিমটা আছে আমাদের এখানে, এই যে ডিমটা আছে, আমাকে বলেন যে সাউন্ড আবার চলে গেছে নাকি বলেন তো, আমাকে খুব ডিস্টার্ব করছে একজন। এবার দেখেন তো, শুনতে পাচ্ছেন? আরে এক ব্যক্তি, আমি যে বারবার ফোনটা কেটে দিচ্ছি এটা সে বুঝতেইছে না। একটা মানুষের কমন সেন্স তো থাকা উচিত, একবার ফোন কেটে দিলে সে বুঝতেছে যে আসলে মানুষটা ব্যস্ত। ক্লাসের মধ্যে সে ফোন দিয়েই যাচ্ছে, তো ফোন দিয়েই যাচ্ছে, কথা শোনে না, ঠিক আছে? যে আসলে
আসলে মানুষটা ব্যস্ত। ওকে, না ফোন ধরা যাবে না। আচ্ছা আপনারা বলেন দ্রুত, যারা যারা দেখছেন, আমি সবার কাছে একটা করে শেয়ার চাই। দেখেন এটা একটা ডিমের চিত্র, খেয়াল করে দেখেন এটা কি, একটা ডিম। এটা কি একটা ডিম। আচ্ছা ধরেন এটা একটা ডাইনোসরের ডিম। কি একটা ডাইনোসরের ডিম। আচ্ছা আমাকে বলেন তো, ডাইনোসরের ডিম কি অনেক বড় সড়ো হয়? আর ডাইনোসরের ডিমের মধ্যে কি থাকবে? একটা ডাইনোসরের ডিমের বাচ্চা থাকবে, তাই না? বা ডিমের কুসুম থাকবে। এই যে ডাইনোসরের ডিমের ভিতরে মনে করেন একটা ডাইনোসরের বাচ্চা আছে। এই যে মনে করেন ডাইনোসরের একটা বাচ্চা, আমি ছবি আঁকতে পারি না, ধরে নেন এটাই ডাইনোসরের বাচ্চা। তো কোথায় আছে? ডাইনোসরের ভিতরে আছে, ডাইনোসরের ডিমের ভিতরে। তাহলে ডিমের ভিতরে অবস্থান করছে না? ভিতরে যখন স্থির অবস্থায় অবস্থান করে তখন আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এক হচ্ছে ইন আর আরেকটা হচ্ছে ইনসাইড। এক হচ্ছে ইন আর আরেকটা হচ্ছে ইনসাইড। কি ব্যবহার করি? ইন এবং ইনসাইড, এই দুইটা। শান্ত ভাই এরোপ্লেন মোড অন করছি, হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে বারবার। অ্যান্ড হোয়াটসঅ্যাপ আমার দুইটা অলরেডি, এখানে বিজনেস একটা করা এবং পার্সোনাল, দুইটা আবার আনইনস্টল করা লাগবে এখন এই ভেজালে গেলে। এখন এত টাইম নাই, এই জন্য আমরা একটু করি। নেক্সট টাইম আমি ক্লাসে এই ফোনে আর হোয়াটসঅ্যাপ রাখবই না, যাতে করে আপনাদের ক্লাসের কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা একটু কষ্ট করে দেখেন, খেয়াল করে দেখেন। তাহলে আমরা কি বললাম? যখন ভিতরে স্থির অবস্থায় অবস্থান করা বোঝাবে তখন আমরা কি বলবো? ইন বা ইনসাইড। তার মানে এই যে রুমটার ভিতরে আমি বসে দাঁড়িয়ে আপনাদের ক্লাস করাচ্ছি, বা আপনি আপনার রুমের মধ্যে দাঁড়িয়ে বা বসে ক্লাস করছেন, তাহলে দেখেন আপনি আপনার রুমের ভিতরে আছেন। এক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আই অ্যাম ইন মাই রুম। কি বলতে পারেন? আই অ্যাম ইন মাই রুম, কারণ আপনি রুমের মধ্যে আছেন। আই অ্যাম ইনসাইড মাই রুম, এটাও সঠিক, কোনো সমস্যা নাই। তবে ইনসাইডটা একটা স্পেসিফিক জায়গাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা বাক্সর ক্ষেত্রে, যেখানে যে জায়গাটার বা যে জিনিসটার কোনো দরজা থাকে না, যে জিনিসটা চারদিক থেকে বদ্ধ, ওই জিনিসের ভিতরে কোনো কিছু বোঝাতে আমরা বেসিক্যালি ইনসাইডটা বেশি ব্যবহার করি। এই জন্যই আমরা বেসিক্যালি বলি যে দেয়ার ইজ এ ব্রেইন ইনসাইড ইউর হেড। ইনসাইড ইউর হেড, মাথাটা চারদিক থেকে বদ্ধ। একটা বক্সের মধ্যে মনে করেন আপনি একটা সোনার আংটি রাখলেন, তাহলে কি বলবেন? দেয়ার ইজ এ গোল্ড রিং ইনসাইড দ্য বক্স। দেয়ার ইজ এ গোল্ড রিং ইনসাইড দ্য বক্স, কারণ বাক্সটার ভিতরে আছে, তাই না? ক্লিয়ার? ক্লিয়ারলি বুঝলাম আমরা বাক্সটার কোথায় আছে? ভিতরে, ইন বা ইনসাইডে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। শান্ত ভাই কাব্যহীন লেখক, একটু কষ্ট করে ক্লাস করেন ভাই, কি করবেন বলেন? মানুষের কমন সেন্সের অভাব। আচ্ছা এটা বুঝলাম, ক্লিয়ার? ওকে, ইন বা ইনসাইডের ঘটনা শেষ। এখন কথা হলো আমরা একটু উপরের দিকে যাই। ধরেন এই যে ডিমটা আমি এঁকেছি, এই ডিমটা ধরেন কোনো একটা জায়গায় পড়ে আছে, কোনো একটা ঝোপঝাড় বা জঙ্গলের মধ্যে, একটা ডাইনোসরের ডিম। কিন্তু কোনো একটা মুরগি, ধরেন মুরগি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, হেঁটে যাওয়ার সময় চিন্তা করলো আচ্ছা এই ডিমটা এখানে কেন, এটা তো আমার ডিম। সে ভুলে কি করলো? এটাতে তা দেওয়া শুরু করলো। ডিমটার উপরে কি দেওয়া শুরু করলো? ভুলে এটার উপরে তা দেওয়া শুরু করলো। মনে করেন এখান থেকে ডিমটা সে কি করলো? এর উপরে বসে, এটা এখানে হবে না, এই যে সো কি করলো? সে ডিমের উপরে বসে, এটা বাঁকা হয়েছে আমি জানি, এটা যে বাঁকা হয়েছে এটা আমি জানি, ঠিক আছে? দেখেন ওকে, সো এটা যে বাঁকা হয়েছে এটা একটু সোজা করার চেষ্টা করি, দেখেন তো হয় কি না। ওকে, খেয়াল করে দেখেন এখানে এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। এই যে ধরেন ডিমের উপরে এসে একটা মুরগি বসলো, এটা একটা মুরগি মরেন। আচ্ছা মুরগি নর্মালি কি করে? তা দেওয়ার জন্য বসে না? মুরগি কি করে? তা দেওয়ার জন্য বসে না? তো মুরগি মনে করেন বসলো এর উপরে। আচ্ছা মুরগিটা অবস্থান কোথায় বলেন তো? এই ডিমের উপরে একদম লেগে আছে না, ডিমের সাথে লেগে তা দেয় না একটা মুরগি? একটা মুরগি ডিমের সাথে লেগে তা দেয়। আরও সিম্পল ভাষায় বলি, এটা আমার হাত, এই যে হাতের উপর আমি কলমটা রাখছি, কলমটা কি অবস্থায় আছে বলুন তো? লেগে আছে না? হাতের সাথে লেগে আছে না? না লাগলে তো নিচে পড়ে যেত, ঠাস করে পড়ে যেত। তার মানে হাতের উপরে লেগে আছে। উপরে যদি লেগে থাকা বোঝায়, উপরে কোনো কিছুর উপরে যদি লেগে থাকা বোঝায়, এই অবস্থানের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। উপরে যদি লেগে থাকা বোঝায় এই অবস্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। তাহলে আপনি বলতে পারেন দ্য হ্যান্ড ইজ লাইং অন দ্য এগ, অথবা দ্য হ্যান্ড ইজ সিটিং অন দ্য এগ। অন দ্য এগ কেন হবে? কারণ ডিমের সাথে সে লেগে বসে আছে। ডিমের সাথে কি? সে লেগে বসে আছে। ক্লিয়ার? বোঝা গেল এটুকু? তাহলে উপরে বোঝাতে আমরা এটা
ব্যবহার করলাম, কোনো সমস্যা থাকার কথা নয়, তাই না? আচ্ছা, এবার আমরা আরেকটু উপরের দিকে যাব, যে আসলে দেখি কি হয়, এখানে কি ঘটনা ঘটছে। আরেকটু উপরের দিকে যদি যাই, একটু খেয়াল করে দেখেন, আরেকটু উপরের দিকে আমরা যাচ্ছি। এবার ধরেন মুরগিটার গরম লাগছে, আমরা কি করলাম, আপনাদের গ্রামে, আমি জানি না আপনাদের গ্রামে যে মুরগির খামার আছে বা গরুর খামার আছে, হাঁস মুরগি গরু ছাগলের যে খামার, এই খামারগুলোতে খেয়াল করে দেখবেন যে অতিরিক্ত গরম পড়লে উপরে একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়। কেন বলেন তো? যাতে করে হার্ট অ্যাটাক করে ওই পশুটার ক্ষতি না হয়। তো ধরেন আমরা মুরগিটার কি করলাম, একটা ফ্যান লাগিয়ে দিলাম উপরে। আচ্ছা, উপরে ফ্যান লাগাইলে খেয়াল করেন তো, ডিমের উপরে মুরগি এবং ডিমের উপরে ফ্যান, দুইটাই কিন্তু উপরে বোঝাচ্ছে। ডিমের উপরে মুরগি বসে আছে, আবার ডিমের উপরেই ফ্যান লাগানো, খেয়াল করে দেখছেন। কিন্তু মুরগিটা আছে লেগে, এই কারণে আমরা অন ব্যবহার করেছি। ফ্যানটা কিন্তু আপনার মুরগির সাথে লেগে নাই, অথবা ডিমের সাথেও লেগে নাই, ফ্যানটার দূরত্ব আরেকটু উপরে। সো যখন উপরের দিকে দূরত্ব আরেকটু বোঝাবে, যেমন আপনার মাথার উপর একটা ফ্যান ঘুরছে বা একটা সিলিং ছাদ আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি বলেন তো, ওভার। তাহলে আপনি বলতে পারেন দ্যার ইজ আ ফ্যান ওভার মাই হেড। আমার মাথার উপর কি আছে, একটা কি আছে, ফ্যান আছে, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ পপি আপু। ক্লিয়ার? যারা দেখছেন সবাই একবার করে শেয়ার করেছেন কিনা বলেন। হ্যাঁ, এইভাবে মুরগি আঁকলে সারা জীবনের গ্রামার ভুলবা না, এটা ঠিক। ইটস ওভার দ্য এগ, হ্যাঁ, ইটস ওভার দ্য এগ। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম আমরা কি ওভার, অ্যাবভ না, অ্যাবভ ভুল করা যাবে না। আচ্ছা, এটা বুঝলাম, ভালো কথা। এখন ধরেন এই ডিমের অনেক উপর দিয়ে একটা মুরগি উড়ে যাচ্ছে। মুরগি তো ওড়ে না, তার মানে আমরা প্লেনকে উড়াই দিই, ঠিক আছে? ধরেন একটা প্লেন উড়ে যাচ্ছে, দিক দিয়ে কি যাচ্ছে, একটা প্লেন উড়ে যাচ্ছে অনেক উপর দিয়ে। আচ্ছা, প্লেনের উচ্চতা কি অনেক উপরে থাকে না? ডিমটার উপরে মুরগি, ডিমের উপরে ফ্যান, আবার ডিমের উপরে কিন্তু প্লেন, তার মানে প্লেনটাও আসলে ডিমের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু প্লেনের অবস্থানটা কোথায়? অনেক উপরে না? প্লেনের অবস্থান কোথায়? অনেক উপরে। এরকম অনেক উপরে বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাবভ। তাহলে আপনি বলতে পারেন a plane is flying above the egg. A plane is flying above the egg. এখানে কিন্তু অনও বলা যাবে না, ওভারও বলা যাবে না, কারণ ওভার মানে বোঝাবে যে ডিমের ঠিক কাছাকাছি দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু অনেক দূরে উড়ে যাচ্ছে বোঝাতে আমরা অ্যাবভ ইউজ করব। ক্লিয়ার? বুঝলেন? জি, খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত কষ্ট করে আমাকে শেয়ার ডান, যারা শেয়ার করেছে একটু ডান লেখেন তো। শেয়ার করেছি, ডান লেখেন। শেয়ার করেছেন যারা একটু ডান লিখে দিবেন, ঠিক আছে? কারণ শেয়ার করার পর কিন্তু আমাদের আজকের ক্লাসের যেই পিডিএফটা, এটা পেয়ে যাবেন। খুব ভালো একটা সুযোগ। এখন পর্যন্ত দেখতেছি 64 জন মানুষ শেয়ার করেছে আমার, কিন্তু ক্লাস দেখছে প্রায় 250 জন মানুষ, তাই না? ক্লাস দেখছে কয়জন? 250 জন মানুষ ক্লাস দেখছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম, উপরের দিকে শেষ। এটুকু বুঝেছেন কিনা? একজন না বুঝলে আমি আবার বুঝাবো, বলেন, দ্রুত কমেন্টে জানান, একদম দ্রুত, খুব অ্যাক্টিভ থাকতে হবে। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? আপনি যদি বলেন ইয়াস, আমি আগের দিকে আগাচ্ছি। দেখেন, তাহলে কয়টা প্রিপোজিশন শিখলাম আমরা? এখন অলরেডি 5টা প্রিপোজিশন শিখে ফেলেছি, তার আগে আমরা প্রায় 3টা প্রিপোজিশন শিখেছি, তাই না? তাহলে এটুকু বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, ডান, ভেরি গুড। এবার আমরা দেখব ডিমের আশেপাশের ঘটনা। ডিমের আশেপাশের, ডিমটা আমরা একটু আবার আঁকি, তাই না? ডিমটা কি করি আমরা? একটু আবার আঁকি। খেয়াল করে দেখেন, আমরা ডিমটা একটু আবার এঁকে নিই। তো এবার আমরা একটু ব্লু কালার ডিম আঁকলাম, এই যে ডিম আঁকলাম, ঠিক আছে? এবার হলুদ দিয়ে কাজ করব। এই যে ডিমটা আছে এখানে, একটু খেয়াল করে দেখেন তো। আচ্ছা, ডিমের ভিতরে কি ছিল? ডাইনোসরের বাচ্চা ছিল, এবং উপরের ঘটনা আমরা দেখেছি, তাই না? উপরের ঘটনা কি করেছি? দেখেছি। আচ্ছা, ডাইনোসরের বাচ্চা, যে কোনো ডিম একটা সময় পর ফুটে বেরোয় না? তো ধরেন ডাইনোসরের বাচ্চার এই মুরগিটা তা দিতে দিতে ডাইনোসরের বাচ্চাটা ফুটে বের হওয়ার সময় হয়েছে। তো এখন কি হবে? তার মানে এই যে বাচ্চাটা, সে ভিতর থেকে বাইরে চলে আসবে না? ভিতর থেকে ডিমটা ফেটে বাইরে চলে আসবে। সে ভাববে, আচ্ছা দেখি পৃথিবীতে কি আছে, পৃথিবীতে একটু ঘুরে আসি, ঠিক আছে? সে বাইরে বেরোলো। তাহলে কোথা থেকে বেরোলো? সে ভিতর থেকে বাইরে বেরোলো। এই যে ভিতর থেকে বাইরে বার হওয়ার ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক প্রিপোজিশন ব্যবহার করি। কি সেটা বলেন তো? এটা হচ্ছে আউট অফ। আউট অফ, এই জন্যই আমরা বলি গেট আউট অফ মাই রুম। গেট
আউট অফ মাই রুম, কেন? আমার রুম থেকে বেরিয়ে যাও, মানে ভিতর থেকে বাইরে যাওয়া বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করি। এই জন্য আমি বলি যে কাম আউট অফ দ্য হোল, গর্ত থেকে বের হয়ে আসো। কাম আউট অফ দ্য হোল, কাম আউট অফ দ্য রুম, রুম থেকে বের হয়ে আসো। গেট আউট অফ মাই সাইট, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। গেট আউট অফ মাই সাইট। ক্লিয়ার? তাহলে আউট অফ কখন ইউজ করব? ভিতর থেকে বাইরে যাওয়া বোঝাতে। এখন ধরেন এই ডাইনোসরের বাচ্চাটা বাইরে আসলো, সারা পৃথিবীর মানুষজনের সাথে একটু আড্ডা দিল, মেলামেশা করলো, করার পর দেখলো না, পৃথিবীটা আসলে জুতের না, পৃথিবীটা ভালো জায়গা না, মানুষজন খালি একে অপরের সাথে মারামারি করছে। তখন সে সিদ্ধান্ত নিল যে না, সে আসলে যেখান থেকে আসছে সেখানে সে আবার ফিরে যাবে। সে যেখান থেকে আসছে কি করবে? সেখানে আবার ফিরে যাবে। আচ্ছা বলেন তো, সে একবার ভিতর থেকে বাইরে আসছিল, সেখানে আমরা ইউজ করছি আউট অফ, কিন্তু এবার কিন্তু সে উল্টা দিকে গেছে, বাইরে থেকে ভিতরের দিকে গেছে। তাহলে বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝাতে আমরা ইউজ করি কি বলেন তো? আমরা ইউজ করি হচ্ছে ইনটু। কি ইউজ করি বলেন? আমরা ইউজ করি হচ্ছে ইনটু। মাথায় রাখবেন, এই যে ইনটু। তাহলে আমরা কি বলতে পারি? যে হি কেম ইনটু দ্য রুম, হি কেম ইনটু দ্য এগ, I will come into your room, he went into my room, my father went into my room, আমার বাবা আমার রুমের মধ্যে আসলো। বাইরে থেকে ভিতরে ঢোকা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। ক্লিয়ার? বুঝলাম? বোঝা গেল? জি, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে প্রায় 250 জন মানুষ দেখছি, একটু শেয়ার করে দিন একবার করে। সবাই একবার করে শেয়ার করলেও তো একদম 250টা শেয়ার হয়ে যায়। ঠিক আছে, তেমন কোনো ক্ষতি তো হয় না। আমাদের টাইম লাইনে যারা আছে তারা একবার করে উপকার হবে, তাদের একটা উপকার হবে। একটু দ্রুত শেয়ার করে দিই আমরা সবাই। ঠিক আছে, গেট আউট অফ মাই হার্ট। রবি ভাই নামাজ কালাম পড়েন, ভাই রবি ভাই নামাজ কালাম পড়েন। ঠিক আছে, আল্লাহ খোদার নাম নেন, এগুলা কি? ওকে, তাহলে আমরা দেখলাম আউট অফ ইনটু, খুবই ভালো কথা। এবার আমরা একটু দেখি, আরও একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। দেখেন, ধরেন এই ডিমটার পাশে এখানে একটা পাথর রাখা আছে, এই ডিমটার পাশে এখানে একটা কি আছে? পাথর রাখা আছে। আচ্ছা বলেন তো, ডিমটার পাশে পাথর রাখা না? কোথায় রাখা? ডিমটার পাশে পাথর রাখা। এই যে পাশে বোঝাতে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করি। ডিমের পাশে একটা পাথর, পাশে ব্যবহার করতে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করি, একটা হচ্ছে বিসাইড এবং আর একটা হচ্ছে বাই। এই কারণে আমরা বলি যে দেয়ার ইজ আ রিভার বিসাইড মাই হোম, আমার বাড়ির পাশে একটা নদী আছে। দেয়ার ইজ আ রিভার বাই মাই হোম, আমার বাড়ির পাশে একটা নদী আছে। দেয়ার ইজ আ রিভার বাই মাই হোম যেমন সঠিক, দেয়ার ইজ আ রিভার বিসাইড মাই হোম এটাও তেমন সঠিক। তাহলে বাই মাই হোম অথবা বিসাইড মাই হোম, বোথ আর কারেক্ট। আমরা অনেক সময় বলি যে তুমি আমার পাশে দাঁড়াও, স্ট্যান্ড বাই মাই সাইড, তুমি আমার পাশে দাঁড়াও। স্ট্যান্ড বিসাইড মি, তুমি আমার পাশে দাঁড়াও। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? বুঝলাম সবাই? থ্যাংক ইউ শামিম ভাই, থ্যাংক ইউ। দেয়ার ইজ আ রিভার বাই দ্য ক্যাম্প সাইড, হ্যাঁ সুন্দর। সুমাইয়া, গেট আউট অফ মাই হার্ট। আচ্ছা, ওকে। খাদিজা আপু, বিসাইড অ্যান্ড বাই, ভেরি গুড। নেক্সট টু বলা যায়, ভেরি গুড। নেক্সট টু অথবা ক্লোজ টু, নেক্সট টু বলা যায়, কিন্তু নেক্সট টুটা কিন্তু বেসিক্যালি একটা প্রিপোজিশন না, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিংবা এটাকে আমরা একটা ফ্রেজ আকারে ধরি। এই কারণে এই সিচুয়েশনে বিসাইড বা বাই আমি দিচ্ছি, বাট এর পরিবর্তে আপনি নেক্সট টু ইউজ করতে পারবেন। ঠিক আছে, কাম নেক্সট টু মি, আই মিন স্ট্যান্ড নেক্সট টু মি, দেয়ার ইজ আ হাউস নেক্সট টু মাই হাউস, রিভার, দেয়ার ইজ আ হাউস নেক্সট টু দ্য রিভার, অর্থাৎ নদীর পাশে একটা বাড়ি আছে, এরকমও কিন্তু হতে পারে, নেক্সট টু ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবার আমরা এই জিনিসটাকে একটু আরও স্ট্রেচ করব, এই জিনিসটাকে আরও একটু স্ট্রেচ করব। আমি এটাকে মুছে দিচ্ছি, দিয়ে আমরা আরেকটা ডিম আঁকাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, সো এখানে আমি আরেকটা ডিম নিলাম, এবং পাশে এখানে আমি আঁকছি, পাশে এখানে আঁকছি ধরেন সে পাথরটা, এটা হচ্ছে সেই পাথরটা। ঠিক আছে, এবার একটা তীরন্দাজকে বলা হলো, তীরন্দাজ বোঝেন তো, যে তীর চালায়, কি যে তীর চালায়, এই যে এরকম করে তীর ধরে চালায়। তো একটা তীরন্দাজ, বা যার ইংরেজি নাম হচ্ছে আর্চার, কি বলা হয় এটাকে? এই যে RCHER, আর্চার মানে হচ্ছে তীরন্দাজ, যে তীর চালায়। এখন একজন তীরন্দাজকে বলা হলো যে আপনি এমনভাবে একটা তীর ছুড়বেন যাতে করে এই যে ডিমটা আছে না, এই ডিমটা এক প্রান্ত দিয়ে ঢুকে তীরটা আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গিয়ে এই কাতে লাগে, এই যে পাথরটা আছে এই পাথরের মধ্যে আঘাত করে। কি বললাম? ডিমটার এক প্রান্ত দিয়ে ঢুকলো এবং আর এক প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেল,
গিয়ে কোথায় আঘাত করলো? এই যে পাথরটাতে আঘাত করলো। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, এখানে বেশ কয়েকটা প্রিপোজিশনের খেলা আছে। এক, যদি চিন্তা করি, এক, খেয়াল করে দেখেন তীরটা কোথা থেকে শুরু করা হয়েছে, কোথা থেকে ছোড়া হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। তাহলে যেখান থেকে শুরু হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ইংলিশে বলা হয় ডিপারচার। কি বলা হয়? ডিপারচার বলা হয়। ডিপারচার, ডিপারচার মানে যেখান থেকে ছেড়ে যায় সেটাকে বলা হয় ডিপারচার। দেখবেন আপনার বাসের টিকিট এটা লেখা থাকে ডিপারচার, ডিপারচার পয়েন্ট, ঠিক আছে। আবার যেখানে পৌঁছবেন এটাকে বলা হয় ডেস্টিনেশন। কি বলা হয়? ডেস্টিনেশন। যেখানে পৌঁছাবেন এটাকে বলা হয় ডেস্টিনেশন, আর যেখান থেকে রওনা দিবেন এটাকে বলা হয় ডিপারচার। তো যেখান থেকে রওনা দিবেন তার আগে অলওয়েজ আমাদের ফ্রম ব্যবহার করতে হয়। কি ইউজ করতে হয় বলেন তো? ফ্রম ব্যবহার করতে হয়। আর যেখানে গিয়ে থামবেন, যেটা আপনার গন্তব্য, সেখানের আগে আমরা অবশ্যই টু ব্যবহার করি অলওয়েজ। তাহলে আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে খুলনা যাব, আপনি ঢাকা থেকে কোথায় যাবেন? আপনি ঢাকা থেকে খুলনা যাবেন, ঠিক আছে, এই যে খুলনা, তো খুলনা যাবেন। তাহলে এখানে আপনার গন্তব্য কোনটা? গন্তব্য হচ্ছে খুলনা, কিন্তু শুরু করেছেন কোথা থেকে? ঢাকা থেকে। তাহলে আপনি বলবেন যে আই উইল গো টু খুলনা ফ্রম ঢাকা। আই উইল গো টু খুলনা ফ্রম ঢাকা, এরকম হবে। আই উইল গো টু খুলনা ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে খুলনা যাব। ক্লিয়ার? বোঝা গেল? তো এইভাবে কিন্তু ফ্রম এবং টুটা আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ যেখান থেকে শুরু করবেন তার আগে ফ্রম, যেখানে যাবেন তার আগে আমরা টু ইউজ করব। থ্যাংক ইউ রবি ভাই। উপকৃত হচ্ছেন কিনা বলেন? ওকে, অনেক ধন্যবাদ। দিস ইজ পন্ড বিসাইড মাই মাদ্রাসা। বাহ, রাফিয়া বলেছেন দেয়ার ইজ এ পন্ড বিসাইড মাই মাদ্রাসা। ভেরি গুড, এভরিওয়ান আর ফাইন। ওকে, গ্রেট। যারা যারা দেখছেন, হ্যাঁ, টাইম লাইনে সবাই একটু শেয়ার করে রেখে দিন। অনেক ধন্যবাদ যারা শেয়ার করে কথা বলছেন, কারণ এই ক্লাসটা কিন্তু এত প্রিমিয়াম একটা ক্লাস, কিন্তু এত বড় ক্লাস ইন ডিটেলসে কেউ করায় না। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিপোজিশনে এক ক্লাসে শেষ করার চেষ্টা করছি। দেখেন, তাহলে এটা আমরা বুঝলাম। এখন যখন তীরটা ছোড়া হলো, তীরটা এদিক দিয়ে ঢুকলো, আমরা বলেছি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল। তাহলে এখানে আরেকটা ঘটনা ঘটেছে না? এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে গিয়েছে। তো যখন কোনো জিনিস একটা বস্তুর মধ্যে দিয়ে বা একটা জায়গার মধ্যে দিয়ে এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে চলে যায়, এক প্রান্ত দিয়ে ঢুকলো আর এক প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেল। আমরা মাঝে মাঝে বলি না, আমাদের স্টুডেন্টদেরকে বলি, আমরা বলি, আমি জানি না আপনারা এটা শুনেছেন কিনা টিচারদের কাছে, যে তোমাকে তো কথা বললে তুমি শোনো না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দাও। ব্যাপারটা এরকমই, আপনি এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করি। একটা হচ্ছে থ্রু এবং আরেকটা হচ্ছে অ্যাক্রস। এখন কথা হলো যে কোনটা কখন ব্যবহার করব। ঠিক আছে, দেখেন, আপনি রুমের মধ্যে দিয়ে যাচ্ছেন, ধরেন একটা রুমের দুইটা দরজা। কি কি বলেন? একটা রুমের, এটা একটা রুম এবং এই রুমের দুইটা দরজা, এখানে একটা দরজা এবং এই পাশে আরেকটা দরজা। কোনো একটা ব্যক্তি যদি এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে চলে যায়, তার মানে সে এক প্রান্ত দিয়ে ঢুকলো আর এক প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেল। এরকম ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি। কি ব্যবহার করি? থ্রু ব্যবহার করি। কি বলবো? আই ওয়েন্ট থ্রু দ্য রুম, মাই ফাদার ওয়েন্ট থ্রু দ্য রুম, হি ওয়েন্ট থ্রু দ্য বক্স, দে ওয়েন্ট থ্রু দ্য পাইপ। তারা পাইপের মধ্যে দিয়ে গেল, তারা রুমের মধ্যে দিয়ে গেল। অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বের হয়ে যাওয়া বোঝায়। আ বুলেট ওয়েন্ট থ্রু হিজ চেস্ট, একটা বুলেট তার বুকের এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত বের হয়ে চলে গেল, ওয়েন্ট থ্রু দ্য চেস্ট। একটা বুলেট তার মাথার এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত বের হয়ে চলে গেল। তো এরকম ঘটনা, ঠিক আছে। অর্থাৎ এক প্রান্ত দিয়ে ঢুকে আরেক প্রান্ত দিয়ে বের হয়ে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা থ্রু ইউজ করি বা অ্যাক্রস ইউজ করি। এখন কথা হলো যে কখন থ্রু ইউজ করব আর কখন অ্যাক্রস ইউজ করব, এইটা একটা বোঝার ব্যাপার আছে। কখন থ্রু আর কখন অ্যাক্রস, দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আপনারা একটা কনসেপ্টের সাথে পরিচিত, সারা জীবন শুনে এসেছেন 2D, সারা জীবন শুনে এসেছেন যে আমি 3D মুভি দেখবো বা 3D গেম খেলবো, 2D গেম খেলবো, 3D গেম খেলবো। এই 2D বা 3D বলতে কি বোঝায়? 2D বা 3D বলতে কি বোঝায়? 2D মানে হচ্ছে টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল মানে হচ্ছে দুইটা মাত্রা আছে। ডাইমেনশন মানে কি বলেন তো? দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বলি আমরা। মাত্রা কোনটা? মাত্রা বলি আমরা। আর ডাইমেনশন মানে কি? মাত্রা। ঠিক আছে, এখন মাত্রা কাকে বলে আমরা এটি বুঝাচ্ছি, দেখেন। আর 3D মানে কি? থ্রি ডাইমেনশনাল, ডাইমেনশন বানান ভুল হলে একটু ধরায় দিন, ঠিক আছে। তৃতীয়, দেখেন,
বা ত্রিমাত্রিক বলি আমরা, ত্রিমাত্রিক। তো এখন দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বলতে কি বোঝায় দেখেন তো, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটা পেজ অ্যাড করি এখানে, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে খেয়াল করেন, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে দেখেন 3টা মাত্রা থাকে না? আপনারা যারা ম্যাথ করেছেন তারা এই সম্পর্কে জানেন। দেখেন যে কোনো একটা বস্তুর, ধরেন এই যে বোর্ডটার কথা চিন্তা করেন, এই বোর্ডের একটা দৈর্ঘ্য আছে, এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, আর এটা একটা উচ্চতা আছে। এই রুমটার কথা চিন্তা করেন, রুমের একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, একটা উচ্চতা থাকে। তার মানে এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য হচ্ছে একটা মাত্রা, দৈর্ঘ্য একটা মাত্রা, তারপরে প্রস্থ একটা মাত্রা, এবং উচ্চতা হচ্ছে আরেকটা মাত্রা। উচ্চতা কি? আরেকটা মাত্রা। তার মানে যেই বস্তুগুলোর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, 3টাই থাকবে, তাদেরকে বলা হয় 3D, 3 ডাইমেনশনাল অবজেক্ট। আর যাদের শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিংবা দৈর্ঘ্য এবং উচ্চতা আছে, এর মধ্যে যে কোনো 2টা থাকে, আছে, তাদেরকে বলা হয় 2D বা 2 ডাইমেনশনাল। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, একজন আমাদের কোর্স সম্পর্কে জানতে চেয়েছে, আমি একটু কোর্স সম্পর্কে যারা জানতে চাচ্ছে, আমি একটু আপনাদের ডিটেলসটা বলি। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা গ্রামার কোর্স আছে, এবং গ্রামার কোর্সে কিন্তু ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে। 50% ডিসকাউন্ট চলছে, তার মানে আপনি 50% ডিসকাউন্টে মাত্র 750 টাকায়, মাত্র 750 টাকা খরচ করলে এই যে এরকম আমি যেমন ক্লাস নিচ্ছি, এরকম ক্লাস সারা জীবনের জন্য যত গ্রামার আপনার দরকার, সবগুলো ক্লাস আমার এবং মিম ম্যামের এই দুইজনের রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন মাত্র 750 টাকায়। অর্থাৎ আপনার যদি ইংরেজির প্রবলেম থাকে, আপনি মাত্র 750 টাকা খরচ করেন, দেখবেন সারা জীবনের জন্য যত দরকারি গ্রামার আছে সব একটা কোর্সে শেষ। এবং প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা টপিকের সাথে আবার হ্যান্ড নোট আছে, প্রিমিয়াম নোট আছে, প্রত্যেকটা নোট আপনি ডাউনলোড করতে পারবেন। তার নোট ডাউনলোড করতে পারছেন, আমাদের অ্যাপে ক্লাসগুলো থাকবে, আপনারা ঠেকাইকে গ্রামার নিয়ে টেনশন করা লাগবে? আপনাকে করা লাগবে না। তাহলে এই কোর্সে ভর্তির জন্য কি করতে হবে বলেন? আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি স্যার বলেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি একটু দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন যারা আমাদের গ্রামার কোর্সে যুক্ত হতে চান। 017-980-49025, 017-980-49025, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? মেসেজ করবেন, আমি একটু হয়তো লেট রিপ্লাই দিতে পারি, বাট রিপ্লাই করব। আপনার গ্রামার কোর্সটা মাত্র 50% ডিসকাউন্টে 750 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? বাহ, সুমন ভাই বলেছেন যে রব ভাই ইজ এ ফানি ম্যান। ওকে, হ্যাঁ, চন্দ্রিমা হচ্ছে আমাদের এখানকার টিম মেম্বার। চন্দ্রিমা কিন্তু ডিটেলসগুলো এখানে শেয়ার করছে, এবং কোর্সের শেষে সার্টিফিকেটও থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আবার কোর্স থেকে আমরা একটু আবার পড়ালেখায় ফিরে যাই। তাহলে এইটুকু বুঝলাম, দেখেন, তাহলে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ব্যাপারটা আমরা বুঝলাম। এখন এইটার একটু ভালো করে বোঝেন, এখানে এটা একটু মুছে দেই আমি। তাহলে যে জিনিসগুলো দ্বিমাত্রিক, যেগুলো 2D, এটা মনে রাখবেন, যেগুলো 2D, তার মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া বোঝাতে আমরা কি ইউজ করব? অ্যাক্রস ইউজ করব। মাথায় রাখবেন, 2D জিনিসের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যাক্রস ইউজ করব। যেমন একটা ফুটবল খেলার মাঠকে চিন্তা করেন তো, এটা মনে করেন একটা ফুটবল খেলার মাঠ, ঠিক আছে? এটা ফুটবল খেলার মাঠ। আচ্ছা, ফুটবল খেলার মাঠে কিন্তু দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে, উচ্চতা কিন্তু থাকে না। তার মানে ফুটবল খেলার মাঠ হয় 2D। তাহলে যদি কোনো ব্যক্তি এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে চলে যায়, বা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে চলে যায়, এক প্রান্ত দিয়ে ঢুকলো আর এক প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেল, তাহলে আপনি কি বলবেন? দ্য ম্যান ওয়েন্ট থ্রু দ্য ফুটবল ফিল্ড, এটা বলবেন না। আপনি বলবেন দ্য ম্যান ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড, ওয়েন্ট অ্যাক্রস দ্য ফুটবল ফিল্ড। অ্যাক্রস ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে 2D বস্তু, ঠিক আছে? আবার 3D কোনটা দেখেন, আপনার রুমের কথা চিন্তা করেন, আপনার রুমে তো মনে করেন 2টা দরজা আছে, এটা আপনার রুম, এটা একটা দরজা, এটা একটা দরজা। তো রুম কিন্তু বেসিক্যালি 3D হয়, তাই না? এটা দৈর্ঘ্য থাকে, এটার প্রস্থ থাকে, এদিকে প্রস্থ থাকে, এবং এটা হচ্ছে উচ্চতাও থাকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই আছে একটা রুমের, এ কারণে এটা 3D। আর 3Dর আগে আমরা ইউজ করি থ্রু। তাহলে কোনো 3D বস্তুর ভিতর দিয়ে এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গেলে তার সাথে আমরা থ্রু ইউজ করব। তাহলে এবার আপনাদের জন্য একটা কুইজ, ঠিক আছে? একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, আমি একটা বাক্য লিখছি, ঠিক আছে? দ্য পেন went
ড্যাশ দ্য পেজ। পেজ মানে কি? পাতা, একটা পাতা, একটা খাতার পাতা, ঠিক আছে? অর্থাৎ একটা খাতার পাতা নিলেন, ফুটা করে এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত দিয়ে পেন ঢুকা দিলেন। এবার এর আগে আপনি কি করবেন? কি ইউজ করবেন? এর আগে আপনি কি কি ব্যবহার করতে পারেন বলেন তো? আপনি কি এর আগে থ্রু ব্যবহার করবেন? থ্রু ইউজ করবেন নাকি অ্যাক্রস ইউজ করবেন? কোনটা? দ্রুত অ্যান্সার জানান, দ্রুত কমেন্টে অ্যান্সার জানান। আর একটা বাক্য আপনাদের দিচ্ছি, দেখেন। They went, আর একটা সহজ দিই, দেখেন। ওয়াটার ফ্লোজ, পানি প্রবাহিত হয়, ওয়াটার ফ্লোজ ড্যাশ দ্য পাইপ। এই বাক্যটাতে খেয়াল করেন, আমরা কি থ্রু ইউজ করব নাকি অ্যাক্রস ইউজ করব বলেন তো? থ্রু ইউজ করব নাকি অ্যাক্রস ইউজ করব? কোনটা হবে অ্যান্সার? আমি সবার কাছে অ্যান্সার চাই। আমার কাছে এখানে প্রায় 195 মানুষ দেখছে। ক্লাসে স্টুডেন্ট কমে গেল কেন? আমি কোর্স করতে চাই। হাসান ভাই, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে ভাইজান, আপনাকে কোর্সের বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে। রুকসানা আপু বলেছেন থ্রু হবে। কোনটা থ্রু? 1 নাম্বার 2 নাম্বার বলেন। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বারের অ্যান্সার কোনটা? 2 নাম্বারের অ্যান্সার কোনটা বলেন? 1 নাম্বারের অ্যান্সার কোনটা? 2 নাম্বারের অ্যান্সার কোনটা? দ্রুত বলেন। এইভাবে আমরা একটা করে টপিক ধরবো, ওইটা ক্লিয়ার করে ফেলবো এক একটা ক্লাসে, ঠিক আছে? রুবেল ভাই মেসেজ করেছেন। চন্দ্রিমা, তুমি একটু রুবেল ভাই এবং যারা যারা আমাদের গ্রামার কোর্সটা করতে চাচ্ছে তাদেরকে একটু ইনবক্সে নক করে রাখো, যাতে করে খুব সহজে আমরা তাদের সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে? মেঘবালিকা থ্রু বলেছেন, অ্যাক্রস। বাহ, সবাই মোটামুটি ভালোই অ্যান্সার দিচ্ছেন। তার মানে আপনার ক্লাস থেকে বুঝতে পেরেছেন দ্য পেন ওয়েন্ট থ্রু দ্য পেজ। না, একটু ভুল হয়েছে। দ্য পেন ওয়েন্ট থ্রু দ্য পেজ। আনফর্চুনেটলি এটা অ্যান্সার রাইট। এই অ্যান্সার রাইট। দ্য পেন ওয়েন্ট অ্যাক্রস দ্য পেজ কিন্তু হবে না, এখানে ওয়েন্ট থ্রু দ্য পেজ ব্যবহার করতে হবে, কারণ পেজের কিন্তু একটা পুরুত্ব থাকে, আর ওই পুরুত্বটাকে আমরা বেসিক্যালি উচ্চতা ধরি, দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব। এই কারণে এখানে ওয়েন্ট থ্রু দ্য পেজ হবে। এখানেও দেখেন ওয়াটার ফ্লোজ, অ্যাক্রস কিন্তু এখানেও হবে না। তার কারণে একটা পাইপের কথা চিন্তা করেন তো, একটা পাইপের কথা যখন চিন্তা করবেন, দেখেন পাইপ, এই পাইপের কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে, তিনটাই থাকে। এর ব্যাসার্ধ যেটা, এটাকে উচ্চতা বলা হয়। যারা ম্যাথ জানেন, ম্যাথ পারেন, তারা জানেন দৈর্ঘ্য, প্রস্থ এবং ব্যাসার্ধ, এটা উচ্চতা। তাহলে তিনটাকে আমরা মাপতে পারি, এটাও 3 ডাইমেনশনাল। তাহলে এটারও অ্যান্সার কিন্তু থ্রু হবে। তাহলে দুইটারই অ্যান্সার থ্রু হবে। যারা অ্যাক্রস বলছেন তারা ভুল বলছেন, দুইটাই অ্যান্সার থ্রু হবে, দুইটা অ্যান্সার থ্রু হবে। কারণ পেজ আছে না, পেজের একটা পুরুত্ব আছে না, মিলিমিটার হলেও কিন্তু একটা পুরুত্ব আছে, তাই না? এই কারণে আমরা থ্রু ইউজ করব, দুইটাই থ্রু। সাইদুর ভাই একটু ভুল হয়েছে, পারা যাবে বলেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি সবাই মোটামুটি 2 নম্বরটাকে অ্যাক্রস কেন বলছে। অ্যাক্রস কেন হবে? দেখেন ওয়াটার ফ্লোজ, পাইপ বলা আছে। আচ্ছা, পাইপটা 3টা ডাইমেনশন না? একটা পাইপ তো গোল হয়, একটা পাইপ কি ফ্ল্যাট হয়? পেজের মতো ফ্ল্যাট, কিংবা একটা পাইপ আপনার হচ্ছে নিচে ফ্লোরের মতো কি ফ্ল্যাট, মাঠের মতো ফ্ল্যাট না? একটা পাইপ গোল হয়, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকে, 3টা ডাইমেনশনাল, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। ওকে, ক্লিয়ার, বুঝলাম আমরা। আচ্ছা, আমাদের স্টুডেন্ট অনেকে চলে গিয়েছেন, বাট কোনো সমস্যা না, আমরা ক্লাস করব। যারা যারা আছেন সবাই একটু আরেকবার করে শেয়ার করে দিত। শেয়ার করলে লস নেই, কারণ শেয়ার করলে আপনি আমাদের প্রিমিয়াম নোটটা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আমাদের ক্লাসগুলো থেকে আপনারা ধারণা নিতে পারেন আমরা কত গুছিয়ে ক্লাস নিই, এবং আমাদের পেইড ব্যাচগুলোতেও কিন্তু আমরা ঠিক এইভাবেই ক্লাস নিই, গুছিয়ে ক্লাস নিই, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যাই। আমরা একটা ডিম আঁকছিলাম না, ডিম দিয়ে দেখছিলাম। একটা ডিমকে আমরা একটু আবার আঁকার চেষ্টা করি, একটা ডিমকে আমরা আবার আঁকার চেষ্টা করি। এই যে ডিমটা, এখন আমরা আগে উপরে দেখলাম, ডানে দেখলাম, বামে দেখলাম, সব দিকে আমাদের দেখা শেষ, তাই না? উপরে দেখলাম, পাশে দেখলাম, ভিতরে দেখলাম, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে, এগুলো সব দেখলাম। এখন ধরেন এর নিচের দিকে একটু খেয়াল করে দেখি। ধরেন ডিমের নিচে কোনো একটা জিনিস আছে, নিচে লেগে থাকা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে বিলো। নিচে লেগে থাকা বোঝাতে আমরা ইউজ করি বিলো। নিচের দিকে দূরত্বটা যদি আরেকটু বাড়ে, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে আন্ডার। কি ইউজ করি এটা আমি বোঝানোর জন্য একটা গল্প বলছি, টেনশনে আর কিছু নাই। এবং সবচেয়ে নিচে বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে বিনিথ।
কি ইউজ করি আমরা? বিনিথ ব্যবহার করি, এই যে বিনিথ। এখন এই ঘটনা বোঝার জন্য খুব সিম্পলি আমাদের একটা স্টোরি সম্পর্কে জানতে হবে। বলেন তাহলে কি বললাম? নিচে লেগে থাকা বোঝাতে বিলো, তার নিচে বোঝাতে আন্ডার, এবং সবচেয়ে নিচে বোঝাতে বিনিথ। এটা বোঝার জন্য আমাদের একটা ঘটনা রিকল করতে হবে। আপনাদের মনে আছে নিউটন চাচার ঘটনা? নিউটনের ঘটনা মনে আছে? নিউটন কি করেছিলেন? বিশাল এক আপেল গাছের নিচে বসেছিলেন, তাই না? নিউটন কি করেছিলেন? বিশাল একটা আপেল গাছের নিচে বসেছিলেন। ধরেন এটা সেই বিখ্যাত আপেল গাছ। এটা কি? তার সেই বিখ্যাত আপেল গাছ। এখন ধরেন এই আপেল গাছটা কোথায় আছে? ইউনিভার্সিটি অফ প্রিন্সটন বা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো একটা প্রান্তরে। তো নিউটন চাচা কি করলেন? এই আপেল গাছটার নিচে, এখানে দেখেন, এখানে একটা আপেল ধরে আছে, এখানে এই জায়গাতে একটা আপেল ধরে আছে, মনে করেন আপেল ধরে আছে। নিউটন কি করলেন? এখানে এসে বিশ্রাম নেওয়া শুরু করলেন। তো নিউটন এখানে বিশ্রাম নেওয়া শুরু করলেন, ঠিক আছে? আমরা জানি যে নিউটন হাঁটতে হাঁটতে এখানে বিশ্রাম নিচ্ছিলেন বেসিক্যালি। তো এখন এই ঘটনাতে দেখেন তো খেয়াল করে, এখানে যে গাছটা আছে, এই গাছের সর্বোচ্চ চূড়া কোনটা ধরা হয়? গাছের উপরে বলতে কি বোঝায়? গাছের উপরে বলতে বোঝায় একদম এই জায়গাতে, অর্থাৎ গাছের একদম টপটা, তাই না? ওই টপটা। আর নিচের দিকে বলতে দেখেন তো, একটা আপেল বা একটা ফল কোথায় থাকে? একটা গাছের নিচের দিকে ঝুলে থাকে না? নিচের দিকে লেগে ঝুলে থাকে, যেমন ফ্যান আপনার সিলিংয়ের সাথে ঝুলে থাকে, তেমনি একটা আপেল বা ফলও কিন্তু নিচের দিকে ঝুলে থাকে। তাহলে নিচের দিকে ঝুলে থাকা বোঝাতে যদি নিচে লেগে থাকা বোঝায়, এই যে গাছের ডালের সাথে লেগে নিচে ঝুলে আছে, লেগে থাকা বোঝাতে আমরা বিলো ব্যবহার করি, তাই না? তাহলে আপনি যদি বলেন যে দেয়ার ইজ অ্যান অ্যাপল বিলো দ্য ট্রি, কি বলবো আমরা? গাছের নিচে একটা আপেল ঝুলছে বা আপেল আছে। দেয়ার ইজ অ্যান অ্যাপল বিলো দ্য ট্রি, কি হবে? দেয়ার ইজ অ্যান অ্যাপল বিলো দ্য ট্রি। বুঝলাম? আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভাগ্যিস কাঁঠাল গাছের নিচে বসে নাই। আচ্ছা, এক উদাহরণ দেন স্যার। সাইদুর ভাই, আপনার প্রশ্নটা বুঝি নাই ভাইজান, একটু আমাকে বলবেন যে আপনি আসলে কি প্রশ্ন করতে চাচ্ছেন। দ্রুত একটু কষ্ট করে জানান, ঠিক আছে? তো দেখেন তো, এই যে নিউটনের যে ঘটনা খেয়াল করেন তো, তাহলে আপেলটা কি নিচের দিকে ঝুলে আছে না নিচে লেগে থাকা আছে না? ধরেন এটা একটা ছাদ, এটা কি আমার হাতটা একটা ছাদ, আর এখানে আপনি একটা ফ্যান ঝুলা দিলেন, তো ফ্যানটা এখানে ঘুরছে, এমনি ঘুরছে। তো ফ্যান ঘোরা মানে কি? এই যে ছাদের সাথে লেগে আছে না, কিন্তু কোথায়? নিচে লেগে থাকা বোঝাতে, যেমন আপেলটা গাছের নিচে লেগে আছে, ঝুলে আছে, বিলো ইউজ করব। দেয়ার ইজ অ্যান অ্যাপল বিলো দ্য ট্রি, দেয়ার ইজ অ্যান অ্যাপল বিলো দ্য ট্রি। আচ্ছা, এবার বলেন তো, এই যে নিউটন চাচা, ইনিও কিন্তু গাছের নিচেই বসে আছেন। নিউটনও গাছের নিচে, আপেলও গাছের নিচে, কিন্তু আপেলটা গাছের সাথে লেগে আছে, নিউটন গাছের সাথে লেগে নাই। এই কারণে নিউটনের অবস্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আন্ডার। তাহলে নিউটন ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি, নিউটন ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি। বুঝে গেল? নিউটন ইজ রেস্টিং, থ্যাংক ইউ রাসেল ভাই। নিউটন ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি। কি ইউজ করবো বলেন তো? আমরা আন্ডার ব্যবহার করব, কারণ নিউটনের অবস্থানটা ওখান থেকে একটু নিচের দিকে। এবার দেখেন একদম গাছের নিচে, মানে একদম মাটির নিচে, এখানে মনে করেন একটা ইঁদুরের গর্ত আছে। ধরেন এটা হচ্ছে ইঁদুর, ঠিক আছে? আমি ইঁদুর আঁকাইতে পারি না, ধরেন ইঁদুরটা বেচারা শুয়ে আছে। তো ইঁদুরের গর্ত কোথায় বলেন তো? এটাও কিন্তু গাছের নিচে, গাছের নিচে আপেল, গাছের নিচে নিউটন, এবং গাছের নিচে ইঁদুরের গর্ত, মাটির নিচে, সবচেয়ে নিচে না? এটা সবচেয়ে নিচে না? এই কারণে আপনি বিনিথ ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কি ইউজ করবো আমরা? বিনিথ ব্যবহার করব। বা এক্ষেত্রে আর একটা শব্দ আমরা আনি অনেক সময়, উইচ ইজ আন্ডারনিথ। কি ইউজ করি? আন্ডারনিথ শব্দটাও কিন্তু এখানেই বসে। আপনি বলতে পারেন দেয়ার ইজ আ হাউস, অথবা দেয়ার ইজ আ হোল অফ আ মাউস আন্ডারনিথ দ্য ট্রি, অথবা বিনিথ দ্য ট্রি, বিনিথ দ্য ট্রি অথবা আন্ডারনিথ দ্য ট্রি। আচ্ছা, থ্যাংক ইউ রাসেল ভাই, এত সুন্দরভাবে আর কখনো শিখতে পারি নাই। দোয়া করবেন, আমাদের ক্লাসের সাথেই থাকবেন ইনশাল্লাহ। ও, আরেকটা ঘটনা, আরেকটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে, ঠিক আছে? ওকে, আপনাদের ক্লাস সংখ্যা বাড়ছে, আপনারা কি জানেন? আমরা এখন সপ্তাহে 2 দিনের পরিবর্তে 3 দিন ক্লাস নিব ইনশাল্লাহ। সপ্তাহে 2 দিনের পরিবর্তে 3 দিন ক্লাস নিব। সো সেই ক্লাসটা সম্পর্কে একটু বলি। এটা তো বুঝছেন, তাহলে বিনিথ, বিলো, আন্ডার,
এই তিনটা আমরা বুঝে ফেললাম। আমাদের ক্লাস রুটিনটা যারা যারা জানেন না একটু লিখে নেন, ঠিক আছে? দেখেন আমরা বিগত ক্লাসে অ্যানাউন্স করেছিলাম যে আমাদের ক্লাস হবে হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং রবিবার, তাই না? বৃহস্পতিবার এবং রবিবার, এটা আমরা প্রমিস করেছিলাম, তাই না? ওকে, এটা আমরা প্রমিস করেছিলাম, বাট এর সাথে আমাদের আরেকটা ডেট অ্যাড হচ্ছে, উইচ ইজ মঙ্গলবার। এখন থেকে এই মঙ্গলবারেও আমার ক্লাস আপনারা পাবেন। তার মানে দুইটা ক্লাস পাচ্ছেন আপনারা গ্রামারের উপরে। আপনারা দুইটা ক্লাস পাচ্ছেন কিসের উপরে? গ্রামারের উপরে। দেখেন এই যে বৃহস্পতিবার, এখানে আমরা গ্রামার ক্লাস নিব, বৃহস্পতিবারও গ্রামার ক্লাস নিব, ঠিক আছে? এই যে রবিবার ক্লাস হবে আপনাদের স্পোকেনের উপরে। যারা স্পোকেন শিখতে চান তারা এই ক্লাসটা করবেন, আর এই ক্লাসগুলো মিম ম্যাম নেবে, ঠিক আছে? আর মঙ্গলবারও আমি আবার গ্রামার ক্লাস নিব, লিমন স্যারের গ্রামার ক্লাস, ঠিক আছে? তাহলে এই যে তিনটা হচ্ছে ক্লাস রুটিন। কখন বলেন তো? 10 PM, একদম প্রত্যেকটা ক্লাস কখন হবে? 10 PM। দেখেন 10 PM এ ক্লাস, এই যে 10 PM। বোঝা গেল? পারা যাবে? আপনারা যদি আরেকবার করে শেয়ার করেন, ঠিক আছে? রুটিনটা লিখে নেন, রুটিন লিখে নেন দ্রুত। এই রুটিনটা সবাই সেভ করে রাখেন, রুটিন সবাই লিখে নেন, সবাই একটু রুটিনটা লিখে নেন দ্রুত। লিখে নিয়েছেন ভাই? কোন কোন দিন? নিজে লিখে দিলাম, রুটিন লিখে নেন সবাই। আচ্ছা, থ্যাংক ইউ রশিদ ভাই, ওয়াও বলেছেন, অনেক ধন্যবাদ। আমরা এবার যেটা করব, তাহলে এই যে টাইমলি চলে আসবেন, ক্লাসগুলো কিন্তু হতে থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে গিফট দেওয়ার চেষ্টা করব আমরা। টেনশনে আর কিছু না, সামনে আরও অনেকগুলো ব্যাপার স্যাপার আসছে, খুব শীঘ্রই আপনারা অনেক গিফট পাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। আমাদের কিন্তু আরও ক্লাসের অংশে বাকি আছে, একদম শেষ করিনি আমরা, আমাদের আরও ক্লাস বাকি আছে। দেখেন আমাদের আরও কিছু প্রিপোজিশন অনেক সময় আসে। দেখেন তো, আমরা অনেক সময় বলি না যে আমি ঠিক শুক্রবারের মধ্যেই তোমাকে টাকাটা ফেরত দিব, আমি ঠিক শুক্রবারের মধ্যেই তোমাকে টাকাটা ফেরত দিব। এই যে দেখেন, আমি ঠিক শুক্রবারের মধ্যেই আমি ঠিক শুক্রবারের মধ্যেই টাকাটা ফেরত দিব, আমি ঠিক শুক্রবারের আগেই তোমাকে টাকাটা ফেরত দিব, শুক্রবারের আগেই টাকাটা ফেরত দিব। দেখেন, শুক্রবারের আগেই টাকাটা ফেরত দিব, আমরা বলি না? তারপরে বলেন শুক্রবারে ফেরত দিব, শুক্রবারে ফেরত দিব, ঠিক আছে? এরকম বলি না আমরা? তো এই যে কথাগুলো আছে, কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের আগে, কোনো সময়ের পরে, কোনো সময়ের ভিতরে, ওই সময়ে, এগুলোর আগে কিছু প্রিপোজিশন বসে, আমরা সেটা দেখব। একটা বাক্য দেখব, ওই বাক্যটা দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। একটা বাক্য দিচ্ছি আমি, খেয়াল করে দেখেন। বাক্যটাতে বলা হচ্ছে কি, দেখেন আমি বললাম যে আমি ড্যাশটার 5টার মধ্যে অফিসে থাকবো, ঠিক আছে? এই হচ্ছে বাক্য, আমি 5টার মধ্যে অফিসে থাকবো। এই বাক্যটা একটু খেয়াল করেন তো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলা আছে না? নির্দিষ্ট সময়ের মধ্যে বলা আছে না? একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু শর্টকাটে লিখে দিচ্ছি। দেখেন, আমি 5টার মধ্যে অফিসে থাকবো, আমি 5টায় অফিসে থাকবো, আমি 5টার আগে অফিসে থাকবো, আমি 5টার পরে অফিসে থাকবো, আমি ঠিক 5টা অফিসে থাকবো, এরকম টাইম ভেরিয়েশন আছে। এগুলোর ক্ষেত্রে মাথায় রাখবেন, যখন সময়ের আগে বোঝাবে, সময়ের আগে, দেখেন সময়ের আগে বোঝালে, সময়ের আগে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি। কি ব্যবহার করি? বিফোর। সময়ের আগে ব্যবহার করতে আমরা বিফোর ব্যবহার করি। সময়ের মধ্যে বোঝাতে, মাথায় রাখবেন, সময়ের
সময়ের মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করি, সময়ের মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করি কি উইদিন। এই যে দেখেন উইদিন টাইম, ঠিক আছে, উইদিন ব্যবহার করি। এগুলো লিখে নেবেন দ্রুত। দেখেন আর যারা শেয়ার করেছেন তারা তো আমার নোট পেয়ে যাবেন, সমস্যা নাই। সময়ের মধ্যে বোঝাতে উইদিন ব্যবহার করি। আর ঠিক সময়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি? সময় বোঝাতে আমরা ব্যবহার করি কি অন, অথবা অনেক সময় অ্যাটও ইউজ করা হয় এক্ষেত্রে। অন মানে দিনের ক্ষেত্রে, আর যদি নির্দিষ্ট সময় থাকে তার ক্ষেত্রে অ্যাট, আমরা জানি এটা, তাই না? আবার দেখেন একেবারে নির্দিষ্ট সময়, মানে এক চুলো এদিক ওদিক খাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করি শার্প, ইউজ করি কি শার্প, এই যে কথাটা শার্প। এগুলো কখন ইউজ করি? তাহলে আপনাকে যদি বলা হয় যে আমি 5টার মধ্যে অফিসে থাকবো, তাহলে আই উইল বি অ্যাট অফিস, আই উইল বি অ্যাট অফিস, আমি 5টার মধ্যে অফিসে থাকবো। এই বাক্যটা একটু লিখিত আমরা, আমি 5টার মধ্যে অফিসে থাকবো, আই উইল বি অ্যাট অফিস, আমি অফিসে থাকবো কয়টার মধ্যে? এই যে 5টার মধ্যে। আচ্ছা টাইমের মধ্যে বলা আছে না, তাহলে টাইমের মধ্যে বোঝাতে, এই যে টাইমের মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করছি, তাই না? তাহলে বলবো উইদিন 5। কি ব্যবহার করবো বলেন তো? 5টার মধ্যে বলা আছে, তাহলে আই উইল বি অ্যাট অফিস উইদিন 5 PM, আমি ঠিক 5টার মধ্যে অফিসে থাকবো। ঠিক আছে, আমি ঘেমে শেষ পুরা। না উইথ অ্যাট হবে না কিন্তু, উইদিন তারপরে কিন্তু আর কিছু বসানো যাবে না, উইদিন 5। জি ক্লাসটা রেকর্ড থাকবে, ক্লাসটা রেকর্ড থাকবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। না আমাদের আইএলসের এই মুহূর্তে কোনো কোর্স নাই, আমরা বেসিক স্পোকেন এবং গ্রামার নিয়ে কাজ করছি। বাচ্চাদের একটা অ্যানাউন্সমেন্ট, বাচ্চাদের বই আসছে আমাদের। আপনাদের বাসায় কাদের কাদের বাচ্চা আছে ক্লাস 1 থেকে শুরু করে, মানে একদম প্লে থেকে শুরু করে ক্লাস আপনার 9-10 পর্যন্ত, এই লেভেলের বাচ্চা কাদের কাদের আছে? তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ, আমাদের একটা বই চলে আসছে যেটার প্রি অর্ডার শুরু হয়েছে অলরেডি। ঠিক আছে, কিডস অনার্গল ইংলিশ নামে, যেটার লেখক আমি এবং আপনাদের মিম ম্যাম। বইটা এত চমৎকার আমি আপনাদের বোঝাতে পারবো না। ঠিক আছে, বইটা আমি এখন দেখাচ্ছি না কারণ এটা একটা চমক থাক আপনাদের জন্য। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা তাহলে কথাটা যদি এরকম হইতো যে আই উইল বি অ্যাট অফিস, আমি অফিসে থাকবো 5টায়, ঠিক 5টায়। যদি বাক্যটা এরকম হতো আমি ঠিক 5টায় অফিসে থাকবো, তাহলে 5টায় ঠিক বলা আছে না, নির্দিষ্ট সময়। তাহলে আই উইল বি অ্যাট অফিস অ্যাট 5 PM শার্প। এই শার্প কথাটা কিন্তু পরে বসে, শার্প কথাটা আগে বসে না। আই উইল বি অ্যাট অফিস 5 PM শার্প, আমি ঠিক 5টায় আপনাদের অফিসে থাকবো। এই কথাটা যদি সময়ে বলা হতো, আমি 5টায় আই উইল বি অ্যাট অফিস অ্যাট, এখানে যদি অ্যাট বসাইতেন তাও হইতো, তখন আর শার্প হইতো না। দুইটাই হয়, আপনি অ্যাট 5 PMও বসাতে পারতেন, আবার 5 PM শার্প এটাও বলতে পারতেন, কোনো সমস্যা নাই। সেমভাবে সময়ের আগে যদি বোঝায় যে আমি ঠিক 5টার আগে অফিসে থাকবো, এরকম যদি বোঝাতো তাহলে কি হতো? তাহলে আমরা ব্যবহার করতাম যে বিফোর, এই যে বিফোর 5 PM, বিফোর 5 PM আই উইল বি অ্যাট অফিস বিফোর 5 PM, আমি 5টার আগেই তোমার অফিসে থাকবো। যদি 5টার পরের কথা বলে তাহলে শুধু বিফোরের জায়গাতে, এই বিফোরের জায়গাতে আপনি আফটার ব্যবহার করে দিবেন। আই উইল বি অ্যাট অফিস আফটার 5 PM, আমি বিকেল 5টার পর তোমার অফিসে থাকবো। ওকে, ভেরি গুড। বাহ, সুমাইয়া আপু বলেছেন যে আই এম 9 years old and I'm in class 4। বাহ সুমাইয়া, খুব সুন্দর ক্লাস করছো। আচ্ছা আমাদের কিডস অনার্গল ইংলিশ বইটার প্রি অর্ডার চলছে, আমাদের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে কমেন্টে, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে, বাহ খুব সুন্দর। তাহলে আমরা সবাই পারছি, এটা বুঝেছি? বলেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান সবাই বুঝে গিয়েছে কিনা। বুঝতে পারলে আমি পরবর্তী অংশে মুভ করব। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দিস বুক? বইটা অনেক মোটা এবং বইটাতে একদম কমপ্লিট একটা স্পোকেন গাইডলাইন আছে। একটা বাচ্চার একদম শূন্য থেকে, একদম লেটার এবং অ্যালফাবেট থেকে শুরু করে
সে ইংরেজিতে অনর্গল কীভাবে কথা বলবে, এটার জন্য যা যা দরকার সব এই বইয়ের মধ্যে পাবেন। এবং বইটার প্রাইস রাখা হয়েছে 550 টাকা, ঠিক আছে? এই 550 টাকায় পুরো স্পোকেন একটা বই, যেটা আমি এবং মিম লিখেছি প্রায় 1 বছরের আমাদের কষ্ট এখানে। আপনাদের অ্যানাউন্স করেছি কিছুদিন আগে, বাট 1 বছর আগে থেকে আমরা এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? আপনারা যারা করতে পারেন, কিডস অনর্গল ইংলিশটা আমাদের লিঙ্কটা দেওয়া আছে, অথবা আমাদের পেজে মেসেজ করলেও কিন্তু আপনি প্রি অর্ডারের লিঙ্কটা পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝলাম। তাহলে এই জিনিসগুলো আলোচনা শেষ, কোনো সমস্যা নাই, তাই না? এখন আমাদের দেখেন অর্থের উপর ডিপেন্ড করে আরও কিছু প্রিপোজিশন আমরা দেখি। অর্থের উপর ডিপেন্ড করে দেখেন, অর্থের উপর ডিপেন্ড করে আমাদের আরও কিছু প্রিপোজিশন আছে। যেমন সাথে, সাথে ধরেন সে আমার সাথে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং উইথ মি। তাহলে সাথের ইংরেজি কি বলেন তো? সাথের ইংরেজি হচ্ছে উইথ, এগুলো লিখে নিতে পারেন, ঠিক আছে? দ্বারা, দ্বারার ইংরেজি কি বলেন তো? দ্বারার ইংরেজি হচ্ছে বাই। দ্বারার ইংরেজি কি? বাই। তার দ্বারা আমার এই ক্ষতিটা হইল, তার দ্বারা আমি সাহায্য পেলাম। তাহলে আই ওয়াজ হেল্পড বাই হিম, আই ওয়াজ হেল্পড বাই হিম, আমি তার দ্বারা সাহায্য পেয়েছি, ঠিক আছে? তারপর দেখেন এই যে মধ্যে, মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করি? দুইটা ব্যবহার করেছিলাম, একটা ইন আর একটা হচ্ছে ইনসাইড, তাই না? একটা ইন আর একটা কি? একটা হচ্ছে ইনসাইড। তারপর আরও আছে, বলেন কি? এই যে এর, এর ইংরেজি কি? এর মানে হচ্ছে অফ। এর মানে কি? অফ। আমরা বলি না বাংলাদেশের, আমরা বলি আমাদের দেশের, দেশের, দেশ এর, আমাদের দেশের নাম বাংলাদেশ, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। অফ আওয়ার কান্ট্রি মানে কি? দেশ এর, এর, এর মানে হচ্ছে অফ। ফর মানে জন্য, এই যে জন্য, জন্য মানে কি বলেন তো? জন্য মানে হচ্ছে ফর। তাহলে ফর মানে কি বলেন? হচ্ছে জন্য। এগুলো একটু মনে রাখতে হবে, ফর মানে কি? জন্য। তারপরে দেখেন আগে, আগের ইংরেজি কি? আমরা একটু আগে দেখেছি, আগের ইংরেজি হচ্ছে বিফোর। আগের ইংরেজি কি? বিফোর। আর একটা প্রিপোজিশন আমরা অনেকেই ব্যবহার করি, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ, এটাও মানেও কিন্তু আগে, সামনে, ঠিক আছে? পরে বা পিছনে, পরে বা পিছনে অর্থে আমরা ব্যবহার করি বিহাইন্ড। বিহাইন্ডও ইউজ করা যায়, আবার আমরা ইউজ করতে পারি আফটার। আমরা ইউজ করতে পারি কি? আফটার। এই দুইটাই কিন্তু অ্যান্সার হয়, বিহাইন্ড অথবা আফটার। ওকে, ভেরি গুড। হ্যাঁ অবশ্যই সাইফুর ভাই, আমাদের গ্রামার কোর্সে বিসিএস পর্যন্ত যত গ্রামার লাগবে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অ্যাডমিশন, বিসিএস, চাকরির পরীক্ষা, যত ধরনের গ্রামারের টপিক আছে সব এক কোর্সে আছে, ঠিক আছে? বাহ, ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই রাত 1টা বাজে তারপরে আপনি ক্লাস করছেন, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝলাম আমরা যে পরে মানে হচ্ছে বিহাইন্ড অথবা আফটার। আরও কিছু ওয়ার্ড আমরা দেখি, দেখেন আমি এটাকে মুছে দিচ্ছি সুবিধার্থে। আরও কিছু ওয়ার্ড দেখি আমরা, আমি এগুলোকে অন্য কালার দিয়ে লিখি। আমরা আরও কিছু ওয়ার্ড দেখি, দেখেন আমরা আমরা অনেক সময় বলি না যে বিরুদ্ধে, এই যে কারো বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে নালিশ করব, বিরুদ্ধে, সে আমার বিরুদ্ধে কথা বলে না, সে আমার বিরুদ্ধে কথা বলে না। এই বিরুদ্ধের অর্থ হচ্ছে এগেনস্ট, এটাও কিন্তু একটা প্রিপোজিশন, এই যে এগেনস্ট, ঠিক আছে? এগেনস্ট এটাও কিন্তু একটা প্রিপোজিশন, বিরুদ্ধে, ঠিক আছে? তারপর হচ্ছে সম্পর্কে, সম্পর্কে অথবা প্রায়, এই দুইটা অর্থে আমরা ব্যবহার করি কি বলতো? বলেন তো, দুইটা অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাবাউট। কি ইউজ করি বলেন তো? অ্যাবাউট। আমরা বলি না যে আই অ্যাম অ্যাবাউট 25 years old, আমি প্রায় 25 বছর বয়সের, আমার কাছে প্রায় 1000 টাকা আছে, ঠিক আছে? আই হ্যাভ অ্যাবাউট 1000 টাকা। তাহলে কি অ্যাবাউট মানে কি? প্রায় হতে পারে, সম্পর্কে হতে পারে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে কি জানো? আই উইল টক অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে কথা বলবো। সম্পর্কে অর্থেও কিন্তু আমরা অ্যাবাউটটা ইউজ করি, ঠিক আছে? বুঝলাম আমরা? পারা যাবে তো? ইজিলি পারা যাবে না? আরও কিন্তু আছে আমাদের, আরও অনেকগুলো শব্দ আছে, যেমন আমরা বলি যে সাধ্যের বাইরে, সাধ্যের বাহিরে। এই সাধ্যের বাইরে অর্থে কিন্তু আমরা একটা জিনিস ব্যবহার করি, বিয়ন্ড। কি ইউজ করি আমরা? বিয়ন্ড। বিয়ন্ড মানে হচ্ছে সাধ্যের বাইরে, আপনার আপনার ধরা ছোঁয়ার বাইরে, আপনার ক্ষমতার বাইরে,
ঠিক আছে, আপনি যদি বলেন যে এই গাড়িটা কেনা আমার সাধ্যের বাইরে, তাহলে দিস কার ইজ বিয়ন্ড মি, অথবা বাইং দিস কার ইজ বিয়ন্ড মি, বাট বাইং দিস কার ইজ বিয়ন্ড মাই ক্যাপাবিলিটি, অর্থাৎ এই কারটা কেনা আমার সাধ্যের বাইরে। তাহলে বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, সীমানা ছেড়ে, এরকম বোঝায়। ঠিক আছে। আবুল হোসেন ভাই বলেছেন বইটি আমি চাই। এখানে কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে, একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, শি ইজ ডুইং সামথিং এগেনস্ট মি। বাচ্চাদের বই কোথায় থেকে নিব? নাজমুল ভাই, আচ্ছা নজরুল ভাই বলেছেন একটু কষ্ট করে আমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা পেজে মেসেজ করেন, সেখানে কিন্তু আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এবং আপনি প্রি অর্ডার করতে পারবেন। ঠিক আছে। আই গট অ্যাবাউট মোর দেন 2000 ইন মাই ঈদ। বাহ, অ্যাবাউট মোর দেন 2000, ভেরি গুড। পারছি তো আমরা, তাই না? এগুলো তো পারছি, পারা যাবে, আমি আশা করছি আপনারা পারবেন। তাহলে দেখেন আমরা কতগুলো প্রিপোজিশন শিখলাম, খেয়াল করে দেখেন। একটু কাউন্ট করবো নাকি আমরা যে কতগুলো শিখেছি? দেখেন তো আজকের একটা ক্লাসে কতগুলো প্রিপোজিশন আমরা শিখে ফেলেছি, একটু কাউন্ট করি। আপনারা গুনতে থাকেন, দেখেন আমরা শিখেছি ইন, আমরা শিখেছি ইনসাইড, তাই না? ইন শিখেছি, ইনসাইড শিখেছি, আমরা শিখেছি হচ্ছে অন, আমরা শিখেছি হচ্ছে ওভার, অ্যাবভ, তাই না? তারপরে শিখেছি হচ্ছে অ্যাক্রস, তারপরে হচ্ছে আমরা শিখেছি হচ্ছে থ্রু, তাই না? কি শিখেছি? থ্রু শিখেছি, THROUGH, থ্রু ব্যবহার শিখেছি, তাই না? তারপরে আমরা ব্যবহার শিখেছি হচ্ছে আউট অফের ব্যবহার শিখেছি, ইনটু এর ব্যবহার শিখেছি, তারপর আমরা আরো কি বিসাইড বা বাইরের ব্যবহার শিখলাম, বিসাইড অথবা বাই, এটার ব্যবহার শিখলাম। নেক্সট টু, এই নেক্সট টুর ব্যবহার শিখলাম, তাই না? খেয়াল করে দেখেন কতগুলো প্রিপোজিশন এক ক্লাসে শেষ করছি আমরা। ঠিক আছে। তারপর আরো কি ব্যবহার শিখছি? ফ্রম এর ব্যবহার শিখছি, ফ্রম, টু এর ব্যবহার শিখলাম, ফর এর ব্যবহার শিখলাম, অফ এর ব্যবহার শিখলাম, এগেনস্ট এটার ব্যবহার শিখলাম, উইথ এটা শিখলাম, উইদিন এটা শিখলাম, অ্যাট এটা শিখেছি, ইন বা অন সময়ের ক্ষেত্রে এটার ব্যবহারও আমরা শিখেছি, তাই না? এই যে বিফোর শিখলাম, আফটার শিখলাম, তাই তো? এই তো বিহাইন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি, বিহাইন্ড শিখেছি, বিয়ন্ড শিখেছি, আরও আছে, আরও অনেক আছে। ঠিক আছে, তাই না? আমরা শিখেছি অ্যাবাউট, অ্যান্ড এই লিস্ট যেতেই থাকবে, এই লিস্ট কি যেতেই থাকবে। তাহলে এখানেই যদি গুনি, আমি তো আরও কমপক্ষে 10টা প্রিপোজিশন বাদ দিয়ে রাখছি, এখনও লিখি নাই। এখানেই করেন তো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 গুনছি শুধু 27টা প্রিপোজিশন। আর আমরা অলরেডি কিন্তু আরও 10টার মতো বাকি রাখছি, তার মানে মোটামুটি 37টার মতো প্রিপোজিশন আমরা শিখে ফেলছি আজকের ক্লাসে, তাই না? তাহলে আপনি বলেন যে বাংলাদেশের কোন টিচার আপনাকে ফ্রিতে এরকম একটা প্রিমিয়াম ক্লাসে 37টার মতো প্রিপোজিশন গা ঘেমে আমার পড়তেছে, এই অবস্থা আপনাকে শেখাবে বলেন, তাই না? আমরা প্রায় 37টার বেশি প্রিপোজিশন শিখলাম, তাই না? এই 37টা প্রিপোজিশন ব্যবহার আমি আশা করছি আপনি জিন্দগিতে আর ভুলবেন না, যদি আমার ওই চিত্রটা মনে রাখেন, যদি আমার ব্যাখ্যাগুলো মনে রাখেন। ভুলবেন, ক্লাসটা একবার দেখবেন। আর যারা ক্লাস শেয়ার করেছেন তারা তো আমার প্রিমিয়াম নোটটা পেয়ে যাবেন। লালা, ওকে ভাই, কাইন্ডলি আমাদের পেজে মেসেজ করুন। হ্যাঁ, আমাদের পেজে মেসেজ করতে হবে, লিঙ্কে প্রবেশ করতে পারছি না, যারা লিঙ্কে প্রবলেম ফেস করছেন আমাদের পেজে মেসেজ করতে হবে। ওকে, আর একটু একবার বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুই ধরনের কোর্সই হয়। ঠিক আছে। আপনারা যারা গ্রামার শিখতে চান তারা এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের পেইড ব্যাচে আসতে পারেন। এই গ্রামারের উপর আমাদের গ্রামারওয়ালা নামে একটা কোর্স আছে, যেটার 50% ডিসকাউন্ট চলছে এখন। কত পার্সেন্ট বলেন তো? 50% ডিসকাউন্ট। এই 50% ডিসকাউন্ট যদি ভর্তি হতে চান মাত্র কত আসে জানেন? মাত্র 750 টাকায় সারা জীবনে দরকারি যত গ্রামার আছে সব এক কোর্সে, কোনো সময় সব এক কোর্সে পেয়ে যাবেন জিন্দগিতে। এখানে আপনি এক্সামের ব্যবস্থা আছে, এক্সাম দিতে পারবেন, পিডিএফ আপনার নোট আছে,
আপনি নোটগুলো ডাউনলোড করতে পারবেন, সার্টিফিকেট পাবেন। আরও কি লাগে বলেন তো? আরও একটা স্টুডেন্টের কিছু লাগে? এবং লাইফ টাইম সার্ভিস আমাদের কাছে, এই 750 টাকায় লাইফ টাইম সার্ভিস, ঠিক আছে? এরপর আমাদের স্পোকেন ইংলিশের অনলাইন এবং অফলাইন দুইটা ভার্সনই আছে, অনলাইন প্লাস অফলাইন স্পোকেন ইংলিশ। এবং অনলাইন প্লাস স্পোকেনটা আমাদের বাচ্চাদের জন্যও হয় এবং আমাদের বড়দের জন্য হয়। বড়দের জন্য আমাদের আছে স্পেশাল কেয়ার ব্যাচ, যেটা অনলাইনে আমাদের এই যে কালকে থেকে একটা ব্যাচের ভর্তি ক্লাস শুরু হলো, এটা নেক্সট ব্যাচ আমাদের কিছুদিন পরেই আমাদের শুরু হবে। আর অফলাইনে আমাদের উত্তরা ব্রাঞ্চে, ঠিক আছে, আমাদের উত্তরা ব্রাঞ্চে, এই যে উত্তরা ব্রাঞ্চে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে ঠিক 5 তারিখে। এই যে 5 মে, এই 5 মে মাত্র 5টা সিট ফাঁকা আছে, আমরা মাত্র 16টা সিট রাখি। এই অফলাইন ব্যাচে যদি যুক্ত হতে চান, সামনাসামনি আমার কাছে এবং মিম ম্যামের কাছে দাঁড়িয়ে আমাদের পাশে বসে শিখতে চান, সবগুলো ক্লাস আমরা নিই। এবং এই ক্লাসগুলো করতে চাইলে এই 5 মে এই কোর্সে ভর্তি হতে হবে। এবং এই কোর্সে ভর্তির আগে আপনি চাইলে একটা ফ্রি ক্লাস করতে পারবেন। এই ফ্রি ক্লাসটা হবে 2রা মে। এই 2রা মের ক্লাসটা সম্পর্কে, ফ্রি মাস্টার ক্লাসটা সম্পর্কে জানতে আমাদের পেজে মেসেজ করতে হবে। আপনাকে আমাদের অফলাইনের ফ্রি মাস্টার ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে, আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন, আমাদের ক্লাসের সিট বুক করে ফেলতে পারবেন, ঠিক আছে? এছাড়াও কিন্তু আমাদের এই যে বাচ্চাদের কোর্স আছে, বাচ্চাদের কিন্তু অফলাইন মানে উত্তরা ব্রাঞ্চে আমাদের কিডস অনার্গল ইংলিশ নামে একটা কোর্স আছে, দুর্দান্ত একটা কোর্স। আপনারা ভিডিও দেখেছেন যে বাচ্চারা কত দ্রুত শিখছে এবং কত এফেক্টিভলি আমাদের কাছে শিখছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বাচ্চাকে এক একটা সুপার কিডে রূপান্তর করব। ইচ্ছা আছে প্রত্যেকটা বাচ্চাকে, যাতে করে বাংলাদেশে যারা আমাদের ভিডিও দেখবে, প্রত্যেকটা বাচ্চাকে যাতে ভিডিও দেখেই বলে আরে জোস্ত, আরে ওয়াও, এত সুন্দর ইংরেজি বলে। আমাদের টার্গেট এটা। আমরা 1 বছর যাবত ওদের নার্চার করব, দেখাশোনা করব, ও সারা জীবনে ইংলিশের দায়িত্ব হচ্ছে আমাদের। এবং এটা সম্পর্কেও কিডসের স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কে জানতে আপনার একটু কষ্ট করে 7980490255 এই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তাহলে আপনাকে কিডস সহ আমাদের যে কোনো কোর্সের তথ্যগুলো আমরা আপনাকে পাঠিয়ে দিব, অথবা পেজে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে কোর্স ফি কত? একটু ইনবক্স করতে হবে এই তথ্যগুলোর জন্য, কারণ এখানে কমেন্টে দেওয়া যায় না। স্পিকিং কোর্সটা কবে থেকে শুরু করবেন? ভর্তিটা আমরা শুরু করব হয়তো আগামী 2 দিনের মধ্যে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। স্পোকেন ডিটেলস জানতে চাই, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করবেন, ঠিক আছে? যারা এই কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর নইলে পেজে মেসেজ করবেন, আপনাকে তথ্যগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম। আগামী ক্লাস কবে বলেন? আজকে কী বার গেল? আজকে গেল বৃহস্পতিবার। আগামী ক্লাস কিন্তু আবার রবিবার। আগামী ক্লাস কী বার? এই যে রবিবার। এই যে রবিবার কিন্তু কার ক্লাস বলেন তো? রবিবার কিন্তু আমাদের সেই বিখ্যাত মিম ম্যামের ক্লাস। এই মিম ম্যামের স্পোকেন ক্লাস যদি করতে চান, রবিবার ঠিক রাত 10টায় চলে আসতে হবে। 10টা কেন লিখলাম? রবিবার ঠিক রাত 10টায় চলে আসতে হবে, ঠিক আছে? নোট করে নেন, লিখে নেন, ওকে? ফ্রি স্পোকেন ইংলিশ সাজু ভাইকে একটু মেসেজ করবেন আমাদের কমেন্টে, ইনবক্সে। যারাই মেসেজ করছেন ইনবক্সে মেসেজ করবেন। আর আজকে রাত 12টার মধ্যে আপনাদের কাছে শিটটা চলে যাবে, ঠিক আছে? 12টা বা 1টা বাজতে পারে, কারণ আমার শিটটা রেডি করতে হবে। যেগুলো আমি অ্যাড করেছি ওগুলো নতুন করে আবার অ্যাড করব, ঠিক আছে? দুলাল বিশ্বাস, অফলাইন কোর্স ফি, যারা অফলাইন কোর্স ফি সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের পেজে মেসেজ করেও জানতে পারেন। যাক, আজকের মতো এই পর্যন্তই রাখছি। প্রথম দিকে ক্লাসের একটু সাউন্ড নিয়ে প্রবলেম হয়েছে, আমি দুঃখিত এটার জন্য। নেক্সট ক্লাসটা আমরা আরও গুছানো করার চেষ্টা করব, যাতে এই প্রবলেমগুলো ক্রিয়েট না হয় এবং আপনারা নিরবচ্ছিন্নভাবে ক্লাসগুলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অথবা কোনো একটা পেইড কোর্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।